তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে ৮০০ কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকার নগদ, সোনা, দামি মালামাল এবং বিদেশি মুদ্রা। অভিযোগ উঠেছে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রাত 11:45 বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে 0 পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ডক্টর ইউনূসকে আটক করা হয়। তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এবং একটি বিলাসবহুল এসইউভি গাড়ি। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে 520 কোটি টাকার নগদ বাংলাদেশি মুদ্রা, 180 কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা এবং প্রায় 100 কোটি টাকার সোনার বার ও অলংকার। সব মিলিয়ে মোট 800 কোটি টাকারও বেশি সম্পদ। সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূস গত কয়েক সপ্তাহ ধরে গোপনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন। নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে তিনি নিজের জন্য নিরাপদ পথ তৈরি করছিলেন। কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছানো মাত্রই অভিযান চালানো হয়। আমরা গোপন সূত্রে জানতে পারি যে একটি উচ্চপদস্থ ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ নিয়ে সীমান্ত পাড়ি দিতে চাইছেন। রাত 10টার দিকে আমরা অবস্থান নিই। গাড়ি থামানোর পর দেখি ভেতরে ডক্টর ইউনূস নিচে বসে আছেন। তিনি প্রথমে পরিচয় গোপন করার চেষ্টা করেন, কিন্তু পরে স্বীকার করেন। এদিকে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেছেন, ডক্টর ইউনূসের এই পদক্ষেপ তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্যই ছিল। তিনি জানতেন যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আসছে, তাই পালানোর পথ বেছে নিয়েছেন। আওয়ামী লীগের এক নেতা বলেছেন, এটা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের অধীনে কিভাবে দেশের সম্পদ লুটপাট হয়েছে। 800 কোটি টাকা একজন ব্যক্তির কাছে, এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। ডক্টর ইউনূসকে প্রথমে বেনাপোল থানায় নেওয়া হয়, পরে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে অর্থ পাচার, রাষ্ট্রদ্রোহিতা এবং জনগণের সম্পদ লুটের অভিযোগ আনা হয়েছে। সূত্র বলছে, তার পাসপোর্টে একাধিক বিদেশি ভিসা ছিল এবং একটি প্রাইভেট জেটও প্রস্তুত ছিল কলকাতার দিকে যাওয়ার জন্য। এই ঘটনার পর তারেক রহমান একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমি কোনো অবৈধ চুক্তিতে জড়িত নই। যদি ডক্টর ইউনূসের কোনো পরিকল্পনা থেকে থাকে তা তার ব্যক্তিগত। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করতে চাই। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই 800 কোটি টাকা সম্ভবত বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ থেকে সরানো হয়েছে। গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের অধীনে বেশ কয়েকটি বড় চুক্তি হয়েছে, যার মধ্যে অনেকগুলোর বিস্তারিত তথ্য জনসমক্ষে আসেনি। সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরে বিলাসবহুল গাড়ি ও লোকজনের আনাগোনা দেখা যাচ্ছিল। এখন প্রশ্ন উঠেছে, আর কারা কারা এই পালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন? দুদক ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। ডক্টর ইউনূসের এই অভূতপূর্ব গ্রেফতার দেশের রাজনীতি ও অর্থনীতিতে গভীর সংকটের সংকেত দিয়েছে। ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও জনগণের অর্থ লুটের এই ঘটনা প্রমাণ করে, কোনো মহান ব্যক্তিও দুর্নীতির ঊর্ধ্বে নন। জাতি এখন সত্য উন্মোচন ও ন্যায় বিচারের অপেক্ষায়। আসিফ মাহমুদ, হান্নান মাসুদকে ক্ষমা চাইতে হবে, জানালেন নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ, হান্নান মাসুদ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ সংশ্লিষ্টদের জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান। স্ট্যাটাসে নাসির উদ্দিন নাসির লিখেছেন, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত যে অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে তা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। একটি স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তিনি দাবি করেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি 13 ফেব্রুয়ারি রাত 10:28 হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে তিনি অন্যত্র গিয়ে ঘটনা ঘটিয়েছেন। এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। বিশেষ করে হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে 2 ঘন্টারও বেশি সময় প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন, একই সময়ে 2 স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ। পরিস্থিতির প্রেক্ষাপটে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন বলেও উল্লেখ করেন ছাত্রদল সম্পাদক। তার ভাষ্যমতে এই সিদ্ধান্ত ঘটনাটির ভিন্ন মাত্রা ও অন্তর্নিহিত বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে
মব তৈরির অপচেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার চেষ্টা সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ। দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ কয়েকজন নেতাকর্মী হাজির হয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন। আজ রোববার দুপুর 12:30টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা ও শহর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিকেলে কার্যালয়টিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতাকর্মী। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় 7 জন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। তাদেরই একজন মুঠোফোনে সেলফি তোলার ভঙ্গিতে ভিডিও ধারণ করছিলেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই বলে কয়েকবার স্লোগান দেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্য রুহানা নিশাত প্রমুখকে দেখা যায়। দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি এলাকায় আওয়ামী লীগের দুটি দ্বিতল দলীয় কার্যালয়, একটিতে জেলা আওয়ামী লীগের এবং অন্যটিতে শহর আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। জুলাই অভ্যুত্থানের পরে আগুন জ্বালিয়ে দুটি কার্যালয়ে পুড়িয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। পরবর্তী সময়ে এক্সকেভেটর দিয়ে ভাঙাও হয়েছিল কার্যালয় দুটির বিভিন্ন অংশ। সেই থেকে ভবন দুটির সামনের দেয়াল ভাঙাচোরা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি চায়ের দোকান পরিচালনা করছেন একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে সন্ধ্যার কিছু আগে কয়েকজন জুলাই আন্দোলনকারী শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। পথে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। জামানত হারালেন জাপার সাবেক মহাসচিব রাঙা। একসময়ের প্রতাপশালী মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং পরিবহন খাতের শীর্ষ নেতা মশিউর রহমান রাঙার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা লেগেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্মভূমি লালমনিরহাট 1 আসনে লড়ে শুধু পরাজিতই হননি, রীতিমতো ধস নেমেছে তার ভোট ব্যাংকে। চতুর্থ অবস্থানে থেকে হারিয়েছেন নির্বাচনী জামানত। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাঙার এই ভরাডুবির পেছনে কাজ করেছে একাধিক নেতিবাচক ইস্যু। নির্বাচনের আগ মুহূর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে 1,70,00,000 টাকা ঘুষ গ্রহণের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়। এই অর্থ কেলেঙ্কারি তার ব্যক্তিগত ইমেজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। এছাড়াও নিজের জন্মস্থান হওয়া সত্ত্বেও দীর্ঘদিন এই এলাকার মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার পরিবর্তে একাধিক বডিগার্ড নিয়ে জমিদারি কায়দায় প্রচারণা চালানোয় ভোটারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এবং পরিবহন সেক্টরে তার বিতর্কিত ভূমিকার কারণে গণ অভ্যুত্থান পরবর্তী জনমনে তার প্রতি তীব্র অনাস্থা তৈরি হয়। জাতীয় পার্টি থেকে বহিষ্কার, ক্ষমা চেয়ে ফেরা এবং বারবার অবস্থান পরিবর্তন করাকেও ভোটাররা ভালোভাবে নেননি। লালমনিরহাট 1 আসনে লড়াই হয়েছে মূলত দ্বিমুখী। বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান 1,38,686 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন 1,29,572 ভোট। শিহাব আহমেদ প্রতীকে 7,959 ভোট পেয়ে তৃতীয় হন। আর মশিউর রহমান রাঙা লাঙ্গল প্রতীকে 5,152 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।